হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু হেল্পিং হ্যান্ড টিউটোরিয়ালস। আজ আমরা একটা নতুন টপিক নিয়ে এসেছি। টপিকের নাম কি? মেকানিজম অফ হরমোন অ্যাকশন। হরমোন কীভাবে একটা সেলের ওপর কাজ করে, কিভাবে তার মেকানিজমটা কমপ্লিট করে, সেটা আমরা আজকে শিখবো এখানে। পুরো টপিক আমাদের এনসিআরটি ওরিয়েন্টেড। তোমরা ভিডিওটা সবটা দেখবে, কারণ ভিডিওর শেষে আমরা এই টপিক রিলেটেড প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নিটের ডিসকাস করেছি উইথ অ্যান্সার। ঠিক আছে, তাই ভিডিও তোমরা কিন্তু লাস্ট অবধি দেখবে। চলো আমরা স্টার্ট করি। দেখো, মেকানিজম অফ হরমোন অ্যাকশন। আমাদের টপিক হচ্ছে মেকানিজম অফ হরমোন অ্যাকশন। তো মেকানিজম বুঝতে গেলে আগে আমাদের দুটো জিনিস দেখতে হবে, যে হরমোন কত ধরনের হতে পারে। হরমোন দু ধরনের হতে পারে। একটা হচ্ছে লিপিড সলিউবেল হরমোন, লিপিড সলিউবেল হরমোন, আর একটা হচ্ছে লিপিড ইনসলিউবেল। লিপিড ইনসলিউবেল হরমোনস। ঠিক আছে, তাহলে লিপিড সলিউবেল হরমোন, লিপিড ইনসলিউবেল হরমোনস। এবার আমরা দেখব লিপিড সলিউবেল হরমোনস কারা কারা রয়েছে। লিপিড সলিউবেল হরমোনসের মধ্যে রয়েছে, প্রথমেই যাদের নাম নিতে হয় সেটা হচ্ছে স্টেরয়েড হরমোন। স্টেরয়েড হরমোন। আর কারা রয়েছে? আরও রয়েছে যারা হচ্ছে আমাদের থাইরয়েড হরমোন, মানে যাদেরকে আমরা আয়োডোথাইরোনিন বলি। আয়োডোথাইরোনিন। আচ্ছা, এবার স্টেরয়েড হরমোনের এক্সাম্পল আমরা জানি, অল সেক্স হরমোনস। অল সেক্স হরমোনস রয়েছে হচ্ছে আমাদের কর্টিকয়েডস, কর্টিকয়েডস এটসেট্রা এটসেট্রা। অল সেক্স হরমোন বলতে টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এদের সবার কথা বলা হচ্ছে। আর আয়োডোথাইরোনিনস, আয়োডোথাইরোনিনস হচ্ছে মেনলি থাইরয়েড হরমোন যেগুলো রয়েছে, T3, T4 এটসেট্রা। এই যে স্টেরয়েড হরমোন, এরা নিজেরা হচ্ছে স্টেরয়েড। স্টেরয়েড বলতে আমরা বুঝি লিপিডকে, অ্যান্ড লিপিড অর্থাৎ স্টেরয়েড লিপিডের মধ্যে কিন্তু সলিউবেল। ঠিক আছে, আর রয়েছে কি থাইরয়েড আমাদের হচ্ছে আয়োডোথাইরোনিন, মানে যত রকমের থাইরয়েড হরমোন রয়েছে, T3, T4 এটসেট্রা এটসেট্রা। এখন তোমরা বলতে পারো যে আয়োডোথাইরোনিন অর্থাৎ যেগুলো আমাদের থাইরয়েড হরমোন, সেই থাইরয়েড হরমোনগুলো তো স্টেরয়েড হরমোন নয়, এগুলো তো প্রোটিন ভিত্তিক হরমোন মেনলি। কিন্তু তারপরেও কি করে এরা লিপিডে সলিউবেল হয়? এর রিজন হচ্ছে একটাই, এই হরমোনগুলোর মধ্যে রয়েছে বেনজিন রিং। অ্যান্ড শুধু তাই নয়, এরা যে অ্যামাইনো অ্যাসিড থেকে ডিরাইভ করে সেটা হচ্ছে টাইরোসিন অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, অ্যান্ড দেখা গেছে টাইরোসিন অ্যামাইনো অ্যাসিডের তৈরি এই হরমোন যত না বেশি ভালো ওয়াটার সলিউবেল, তার থেকে বেশি ভালো হচ্ছে লিপিড সলিউবেল। দুটো রিজন রয়েছে, একটা হচ্ছে এদের মধ্যে বেনজিন রিং রয়েছে, অ্যান্ড এরা টাইরোসিন অ্যামাইনো অ্যাসিড থেকে ডিরাইভড হয়েছে। হলো লিপিড ইনসলিউবেল হরমোন। লিপিড ইনসলিউবেল হরমোনসগুলোর মধ্যে কারা কারা আসছে দেখে নিই। লিপিড ইনসলিউবেল হরমোনসগুলোর মধ্যে প্রথমেই আসবে হচ্ছে ক্যাটেকোলামাইন্স। এরা লিপিডে সলিউবেল নয়, ক্যাটেকোলামাইন্স।
ক্যাটেকোলামাইন্স। মানে এরা কারা আমরা জানি, অ্যাড্রিনালিন অ্যান্ড নর অ্যাড্রিনালিন। আর কারা হতে পারে, আরও আছে, যেমন পেপটাইড টাইপ হরমোন, যেগুলো পেপটাইড টাইপ বা প্রোটিনেশিয়াস যে হরমোনসগুলো রয়েছে, ঠিক আছে, পেপটাইড টাইপ বা প্রোটিনেশিয়াস যেগুলো হরমোনস রয়েছে, প্রোটিনেশিয়াস টাইপের যে হরমোনগুলো রয়েছে, এক্সাম্পল যেমন ধরো আমি বলছি গ্রোথ হরমোন, যেমন ধরো এফএসএইচ, যেমন ধরো আমাদের এলএইচ, ঠিক আছে, যেমন ধরো থাইমোসিন, ইনসুলিন, এটসেট্রা এটসেট্রা। এরা সবাই হচ্ছে কি পেপটাইড টাইপ বা প্রোটিনেশিয়াস হরমোন, যেগুলো লিপিড ইনসলিউবেল। তাহলে দুটো ভাগে আমরা ভাগ করলাম হরমোনকে, একটা লিপিড সলিউবেল, একটা লিপিড ইনসলিউবেল। লিপিড সলিউবেলের মধ্যে রয়েছে স্টেরয়েড হরমোন, ঠিক আছে, লিপিড সলিউবেলের মধ্যে রয়েছে স্টেরয়েড হরমোন, যার মধ্যে রয়েছে অল সেক্স হরমোনস অ্যান্ড কর্টিকয়েডস হরমোনস। কর্টিকয়েডসগুলো স্টেরয়েড হয়, আর এরা পুরোটাই লিপিড, তাই লিপিডের মধ্যে সলিউবেল ইজিলি হয়ে যেতে পারে আমাদের। আয়োডোথাইরোনিন, T3 T4 এরাও লিপিড সলিউবেল হরমোনের আন্ডারে আসছে। আগেও বলেছি, তোমাদের মনে হতে পারে যে এরা তো প্রোটিন ভিত্তিক হরমোন, তারপরেও কেন এরা লিপিড সলিউবেল? তার কারণ একটাই, কারণ এদের মধ্যে বেঞ্জিন রিং থাকে অ্যান্ড এরা ডিরাইভ করে টাইরোসিন অ্যামাইনো অ্যাসিড থেকে, এবং দেখা গেছে এই দুটো কারণের জন্য এরা যত না ভালো ওয়াটার সলিউবেল, তার থেকে বেশি লিপিড সলিউবেল। তাই এরা লিপিড সলিউবেল হরমোনসের আন্ডারে আসছে, স্টেরয়েড হরমোন অ্যান্ড আয়োডোথাইরোনিনস। লিপিড ইনসলিউবেল হরমোনস, যেগুলো লিপিডে সলিউবেল নয়, যেমন ক্যাটেকোলামাইন্স, অ্যাড্রিনালিন, নন অ্যাড্রিনালিন যার এক্সাম্পল, পেপটাইড আর প্রোটিনেশিয়াস হরমোন যার এক্সাম্পলে রয়েছে জিএইচ, এফএসএইচ, এলএইচ, ইনসুলিন, থাইমোসিন, এটসেট্রা এটসেট্রা। ঠিক আছে, তাহলে এই দুটো ভাগে আমরা ভাগ করলাম, অ্যান্ড লিপিড সলিউবেলের আলাদা মেকানিজম, লিপিড ইনসলিউবেল হরমোনসের আলাদা মেকানিজম রয়েছে। চলো প্রথমে আমরা লিপিড সলিউবেল হরমোনসের মেকানিজমটা দেখে নিই। তাহলে প্রথমে আমরা কি করব, লিপিড সলিউবেল হরমোনসের মেকানিজম। তাহলে লিপিড সলিউবেল হরমোনস, এদের মেকানিজম আমরা দেখে নেব। তাহলে দেখো আমরা কি করে করি বিষয়টাকে। তাহলে হরমোন একটা সেলের ওপর কাজ করবে, তাহলে আগে সেলটা আমাদের দেখে নিই। ধরে নাও এটা হচ্ছে সেল, এটা হচ্ছে সেল। সেলের ভেতর আমরা জানি নিউক্লিয়াস থাকবে, তাহলে বসিয়ে ফেলো নিউক্লিয়াস। চলো তাহলে এটা হচ্ছে নিউক্লিয়াস, রাখলাম আমরা। নিউক্লিয়াসের মধ্যে থাকছে হচ্ছে ডিএনএ, ঠিক আছে। এখন এই যে যেটা দেখতে পাচ্ছি, এই যে এটা তো আমাদের সেল মেমব্রেন, আর আমরা জানি সেল মেমব্রেনের মেন উপাদান কি, প্রোটিন, লিপিড প্রোটিন, পিএলপি স্ট্রাকচার, এটা আমরা জানি। তাহলে আমরা লিপিডগুলোকে এঁকে নিই। আমরা জানি লিপিড বাই লেয়ার ফরমেশনে থাকে, এইভাবে থাকবে লিপিডগুলো, ঠিক আছে, এইভাবে থাকবে লিপিডসগুলো। তাই তো, এইভাবে থাকবে। আমি আর আঁকছি না, পুরোটা কমপ্লিট করতে হবে এটা। তাহলে এটা হচ্ছে আমাদের লিপিড বাই লেয়ারের যে লিপিড পোর্শনটা মেমব্রেনের, সেইটা। এবার এই সেলটার ওপর হরমোন কাজ করবে। কোন হরমোন? লিপিড সলিউবল হরমোন। ইট মে বি এনি টাইপ অফ সেক্স হরমোন, ইট মে বি কর্টিকোস্টেরয়েডস, ইট মে বি T3 or T4, কারণ সবাই একই মেকানিজমে কাজ করবে, যেহেতু লিপিড সলিউবলের এক্সাম্পলে ওরাই ছিল। তার মানে কোনো একটা হরমোনকে আমরা মোটামুটি ধরে নিলাম এটা একটা কোনো হরমোন, ঠিক আছে, এটা হচ্ছে ধরে নাও হরমোন। কি হরমোন? লিপিড সলিউবল। এদের আমরা জানি হরমোনকে প্রাইমারি মেসেঞ্জার বলা হয়। হরমোনকে কি বলে? প্রাইমারি মেসেঞ্জার।
তাহলে এই হরমোন এলো, আসছে, সেলের ওপর কাজ করতে আসছে, এসে যখন মেমব্রেনের কাছে এলো, দেখলো আমি তো লিপিডে সলিউবেল, আমাকে রিসিভ করার জন্য রিসেপ্টরের প্রয়োজনই নেই। তো দেখা গেল এই হরমোন ইজিলি সেল মেমব্রেনের ডিজলভ হয়ে সলিউবেল হয়ে ইজিলি ঢুকে গেল আমাদের কোথায়, সেলের সাইটোপ্লাজমের মধ্যে এন্ট্রি নিয়ে নিল হরমোন। হরমোন চলে এলো কোথায়, সেলের সাইটোপ্লাজমে। বক্সটার ভিতরে পুরো পোর্শনটাই হচ্ছে সাইটোপ্লাজম, দেখতেই পাচ্ছ। সাইটোপ্লাজমে যে মোমেন্ট এলো, তাহলে এটা কি আমাদের সাইটোপ্লাজম, ঠিক আছে। তাহলে সাইটোপ্লাজমে যে মোমেন্টে হরমোনটা এলো, ওকে রিসিভ করবার জন্য থাকে হচ্ছে কিছু রিসেপ্টর। কে থাকে, কিছু রিসেপ্টর, ঠিক আছে। তাহলে এই সেই রিসেপ্টর ধরে নাও, এটা হচ্ছে রিসেপ্টর। রিসেপ্টর কোথায় রয়েছে, সাইটোপ্লাজমের মধ্যে। সেই জন্য এই রিসেপ্টরকে আমরা কি রিসেপ্টর বলবো, সাইটোপ্লাজমিক রিসেপ্টর। তাহলে সাইটোপ্লাজমিক রিসেপ্টর, এই সাইটোপ্লাজমিক রিসেপ্টর কি করলো, হরমোনের কাছে এলো অ্যান্ড আলটিমেটলি বাইন্ড করে গেল রিসেপ্টরের সাথে। যে মোমেন্টে রিসেপ্টরের সাথে বাইন্ড করে গেল, যে স্ট্রাকচারটা তৈরি হলো হরমোনের সাথে বাইন্ড করা অবস্থাতে, যে স্ট্রাকচারটা তৈরি হলো, সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি হচ্ছে হরমোন রিসেপ্টর কমপ্লেক্স। আমরা কি বলি, হরমোন রিসেপ্টর কমপ্লেক্স, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের হরমোন রিসেপ্টর কমপ্লেক্স হলো। তাহলে এবার এই রিসেপ্টর কি করবে, এই হরমোন রিসেপ্টর কমপ্লেক্স এরপর যাওয়া শুরু করবে কোন দিকে, নিউক্লিয়াসের দিকে। পুরো কমপ্লেক্সটাই আসছে কিন্তু, হ্যাঁ। এবার আমরা জানি নিউক্লিয়াসের যে নিউক্লিয়ার মেমব্রেন থাকে, সেটাও তো আলটিমেটলি সেই পিএলপি দিয়েই তৈরি হয়, মানে প্রোটিন লিপিড প্রোটিন দিয়েই তৈরি হয়, তার মধ্যেও লিপিড রয়েছে। অ্যান্ড হরমোনটা এখানে লিপিড সলিউবেল, ইজিলি ঢুকে গেল কোথায়, নিউক্লিয়াসের ভেতরে। কে কে ঢুকলো, ঢুকলো হচ্ছে আমাদের হরমোন উইথ রিসেপ্টর, মানে হরমোন রিসেপ্টর কমপ্লেক্স। অ্যান্ড ঢুকবার পর এ কী করলো, এ কী করলো, বাইন্ড করলো কার সাথে, বাইন্ড করলো ডিএনএর সাথে। তাহলে হরমোন রিসেপ্টর কমপ্লেক্স বাইন্ড করছে কার সাথে, ডিএনএর সাথে। কি করবে বলে বাইন্ড করছে, ঠিক যে মোমেন্টে হরমোন রিসেপ্টর কমপ্লেক্স গিয়ে বাইন্ড করে গেল আমাদের ডিএনএর সাথে, এবার ওই ডিএনএটাকে অল্টার করতে শুরু করবে। কি করতে শুরু করবে, অল্টার, মানে নিজের মতো ম্যানিপুলেট করবে ডিএনএটাকে। কি করবে, চলো এখানে লিখে দিই, দেখে নাও। তাহলে কি করবে দেখো, তাহলে বাইন্ড করেছে ডিএনএর সাথে হরমোন রিসেপ্টর কমপ্লেক্স। এবার এই যে ডিএনএটা রয়েছে, এর মধ্যে জিন রয়েছে, তাহলে সেই জিনের ওপর কাজ করবে কে, হরমোন রিসেপ্টর কমপ্লেক্স। অ্যান্ড ওই জিনটাকে অল্টার করতে থাকবে। তাহলে এবার কি হবে, অল্টার জিনস প্রেজেন্ট ইন ডিএনএ। ডিএনএর মধ্যে যে জিন রয়েছে তাকে অল্টার করতে শুরু করলো, ঠিক আছে। এর ফলে কি হবে, এর ফলে ডিএনএর অল্টারেশন হয়ে যাবে। জিনের অল্টারেশন হলে ডিএনএর অল্টারেশন তো হবেই, কারণ জিন ইজ দ্য পার্ট অফ ডিএনএ। অ্যান্ড আলটিমেটলি কী হবে, যে প্রোটিন তৈরি করার কথা ছিল হরমোনটার, সেই প্রোটিনটাকে, হরমোন তো নিজে প্রোটিন তৈরি করতে পারবে না, বাট ও একটা মেসেজ নিয়ে এসেছিল, প্রাইমারি মেসেজ, সেই জন্য ওকে বলা হচ্ছিল প্রাইমারি মেসেঞ্জার। সেই মেসেজটাকে ও ডিএনএ অবধি নিয়ে গেল, ডিএনএটাকে ম্যানিপুলেট করে ওর চাওয়া যে প্রোটিনটা, ও যে প্রোটিনটা এতক্ষণ ধরে চাইছিল তৈরি হোক, সেটাকে তৈরি করিয়ে নিল। তাহলে প্রোটিন ফর্মেশন করালো, প্রোটিন ফর্মেশন, ঠিক আছে। প্রোটিন ফর্মেশন করালো। অ্যান্ড এই প্রোটিন ফর্মেশন কেন হয়, মানে অবভিয়াসলি প্রোটিন ফর্মেশনের ফলে কি হয় জানো নিশ্চয়ই, বিভিন্ন ধরনের ফাংশন হতে থাকে, ফিজিওলজিক্যাল ফাংশন হতে থাকে আমাদের বডিতে, বিভিন্ন ধরনের ফিজিওলজিক্যাল রেসপন্স তৈরি হয়। তাহলে প্রোটিন ফর্মেশনসের জন্য কি হচ্ছে, ফর্মস ফিজিওলজিক্যাল রেসপন্সেস।
ঠিক আছে, ওই হরমোনটার যে অ্যাকশানটা করার কথা ছিল সেটাও সে করে ফেললো। তাহলে রিক্যাপ করিয়ে দিই আর একবার। লিপিড সলিউবেল হরমোন প্রাইমারি মেসেঞ্জার হিসাবে এলো, এসে যেহেতু নিজে ও লিপিড সলিউবেল, তাই ইজিলি মেমব্রেনের লিপিডের মধ্যে দিয়ে সলিউবেল হয়ে ও কিন্তু চলে গেল কোথায়, চলে গেল সাইটোপ্লাজমে। সাইটোপ্লাজমে আসা মাত্র ওকে রিসিভ করলো কে, সাইটোপ্লাজমিক রিসেপ্টর। বাইন্ড করলো, বাইন্ড করে তৈরি করলো, কি তৈরি করেছিল এখানে, এটাকে তৈরি করেছিল হচ্ছে হরমোন রিসেপ্টর কমপ্লেক্স। হরমোন রিসেপ্টর কমপ্লেক্স। এই হরমোন রিসেপ্টর কমপ্লেক্স এবার চলে গেল নিউক্লিয়াসের দিকে, নিউক্লিয়াসের মেমব্রেনে। নিউক্লিয়াস মেমব্রেন হচ্ছে লিপিড দিয়ে তৈরি, প্রোটিন লিপিড দিয়ে তৈরি, তাই ইজিলি সে তো তাতেও সলিউবেল হয়ে গেল অ্যান্ড ঢুকে গেল নিউক্লিয়াসে। ঢোকবার পর কী করলো, ডিএনএর সাথে গিয়ে বাইন্ড করলো অ্যান্ড জিনকে অল্টার করা স্টার্ট করলো। ডিএনএর অল্টারেশন হলো, অ্যাজ এ রেজাল্ট নিউ প্রোটিন তৈরি হলো অ্যান্ড সেই প্রোটিনের যে যে টার্গেট ফাংশন ছিল সেই টার্গেটেড ফাংশনটাও কমপ্লিট হলো, অর্থাৎ ফিজিওলজিক্যাল রেসপন্সটা তৈরি হলো। চলো নেক্সট, তাহলে এটাই আমাদের লিপিড সলিউবেল হরমোনের মেকানিজম। এবার আসবো লিপিড ইনসলিউবেল হরমোনসের কথায়। তাহলে আবার আমরা আসবো কিসে, লিপিড ইনসলিউবেল। লিপিড ইনসলিউবেল হরমোনসের মেকানিজম, এই হরমোনসের মেকানিজম কিন্তু টোটালটা আলাদা আবার, ঠিক আছে। এই হরমোনসের মেকানিজম কিন্তু বেশ খানিকটা আলাদা, যেটা আমরা অলরেডি করে এসেছি তার থেকে। চলো এখানেও আমাদের সেল আঁকি একটা, এটা ধরে নাও সেল, ঠিক আছে। সেলের মধ্যে আমরা নিউক্লিয়াস থাকবে, আমরা জানি নিউক্লিয়াস এঁকে ফেলো। চলো নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ থাকে, ডিএনএ আঁকা হয়ে গেল। এবার এ কী করে কাজ করে, একই কনসেপ্ট জানি। সেলের মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন কী দিয়ে তৈরি হয়, প্রোটিন লিপিড দিয়ে, তাই তো। প্রোটিন লিপিড, প্রোটিন লিপিডটা থাকে বাইলেয়ার, তাই লিপিড বাইলেয়ার করে ফেলি। এবার তোমরা একটা জিনিস বলো, যে হরমোন এখানে সেলের ওপর কাজ করবে, সেলের ওপর অ্যাকশান করবে, ধরে নাও এটা হচ্ছে সেই হরমোনটা। এই হরমোনের ক্যারেক্টার কি, এটা হচ্ছে সেই হরমোন যেটা হচ্ছে লিপিড ইনসলিউবেল, লিপিড ইনসলিউবেল হরমোন। এটা লিপিড ইনসলিউবেল হরমোন কি কোনোভাবে ডিরেক্টলি মেমব্রেনে দ্রবীভূত হয়ে ভেতরে ঢুকে যেতে পারবে? তো লিপিড ইনসলিউবেল বলা হয়েছে, সম্ভব নয়। তাহলে ও এসেও কিছু করতে পারবে না। কেন? কারণ তো লিপিড ইনসলিউবেল, কী করে লিপিড বাইলেয়ার ভেদ করে ঢুকবে ও? তাই ওকে রিসিভ করার জন্য একটা স্পেসিফিক প্রোটিন থাকে, যেটাকে আমরা ট্রান্স মেমব্রেন প্রোটিন বলি। চলে এঁকে ফেলি এটাকে আমরা, এই ধরে নাও এই হচ্ছে ট্রান্স মেমব্রেন প্রোটিন। ট্রান্স মেমব্রেন প্রোটিন কাকে বলে না, এরা হচ্ছে সেই প্রোটিন যেটা লিপিড বাই লেয়ার দুটোকেই, ওপরের লেয়ার অ্যান্ড ভেতরের লেয়ার দুটোকেই কী করে, ভেদ করে বেরিয়ে থাকে, ভেদ করে বেরিয়ে যায়। মানে সাইটোপ্লাজম আর সাইটোপ্লাজমের বাইরের এনভায়রনমেন্ট, মানে সেলের বাইরের এনভায়রনমেন্ট, দুটোর মধ্যে একটা কানেকশান তৈরি করে রেখে দেয়, একটা চ্যানেলের মতো কাজ করে। এদেরকে আমরা ট্রান্স মেমব্রেন প্রোটিন বলি। এদেরকে আমরা কী বলি, ট্রান্স মেমব্রেন প্রোটিন। এখানে এই ট্রান্স মেমব্রেন প্রোটিন কী হিসাবে অ্যাকশান করছে, এখানে এই ট্রান্স মেমব্রেন প্রোটিন অ্যাকশান করছে অ্যাজ আর রিসেপ্টর। এই রিসেপ্টরের নাম কি, এই রিসেপ্টরের নাম কি, এই রিসেপ্টরের নাম হচ্ছে মেমব্রেন বাউন্ড রিসেপ্টর। এর নাম কি, মেমব্রেন বাউন্ড রিসেপ্টর। কাকে রিসিভ করবে বলে বসে আছে, হরমোনটাকে রিসিভ করবে বলে বসে আছে। তাহলে এই হরমোন এলো, ও ঢুকতে চাইছে সেলের ভেতরে কিন্তু ঢুকতে পারছে না। ঠিক একটা টাইম আছে যখন এই মেমব্রেন বাউন্ড রিসেপ্টরের রিসিভিং সাইডটায় ও চলে আসবে অ্যান্ড এখানে কী হয়ে যাবে, বাউন্ড করে যাবে। তাহলে যে মোমেন্টে বাউন্ডটা করলো হরমোনটা, সঙ্গে সঙ্গে
মেমব্রেন বাউন্ড রিসেপ্টরের সাথে হরমোনের বাইন্ডিং হয়ে যাওয়ার জন্য তৈরি হলো একটা নতুন কমপ্লেক্স, যেটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে হরমোন রিসেপ্টর কমপ্লেক্স। এটাকে আমরা বলবো কি, হরমোন রিসেপ্টর কমপ্লেক্স। ওকে, এবার ভালো করে একটা জিনিস বোঝো, আগের মেকানিজমের সাথে এই মেকানিজমের একটাই এখানে আপাতত মেন ডিফারেন্স তোমরা দেখতে পাচ্ছ। আগের মেকানিজমে দেখলে লিপিড সলিউবেল হরমোন ইজিলি লিপিডে সলিউবেল হয়ে সাইটোপ্লাজমে ঢুকে গেছিলো, এখানে ঢুকতে পারবে না, কারণ যে হরমোনটা আছে সেটা নিজেই লিপিড ইনসলিউবেল, ঢুকতে পারবার জায়গা নেই। তাহলে একে ঢোকাতে তো হবে, তার জন্য রয়েছে এক ধরনের ট্রান্স মেমব্রেন প্রোটিন, যে রিসেপ্টর হিসেবে ফাংশন করছে, একেই নাম দিচ্ছি মেমব্রেন বাউন্ড রিসেপ্টর। এই মেমব্রেন বাউন্ড রিসেপ্টরের সাথে হরমোনের বাইন্ডিং হচ্ছে অ্যান্ড তৈরি হচ্ছে হরমোন রিসেপ্টর কমপ্লেক্স। তাহলে যে মোমেন্টে হরমোন রিসেপ্টর কমপ্লেক্স তৈরি হয়ে গেল, রিসেপ্টর হলো কি অ্যাক্টিভেটেড, হয়ে গেল। রিসেপ্টর যে মোমেন্টে অ্যাক্টিভেট করবে, এই রিসেপ্টর সঙ্গে সঙ্গে আর একটা নতুন প্রোটিনকে বা মলিকিউলকে ও কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাক্টিভেট করে দেবে। তাহলে দেখো, হরমোন ছিল এখানে প্রাইমারি মেসেঞ্জার। হরমোন যে মোমেন্টে রিসেপ্টরের সাথে বাইন্ড করলো, হরমোন কিন্তু আর সেলের ভেতরে ঢুকতে পারলো না, কিন্তু নিজের যে মেসেজটা ছিল, যে সিগন্যালটা ছিল, সেটা রিসেপ্টরের থ্রু দিয়ে সেলের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। ও বাইরে থেকে গেল, কিন্তু ফাংশনটা করবার যে নির্দেশ সেটাও ভেতরে ছেড়ে দিল। তাহলে সেই সিগন্যালটা ঠিক যে মোমেন্টে আমাদের রিসেপ্টর অ্যাক্টিভেটেড হয়ে গেল আফটার বাইন্ডিং উইথ হরমোন অ্যান্ড বাই ফর্মিং হরমোন রিসেপ্টর কমপ্লেক্স, সিগন্যালটা আলটিমেটলি গিয়ে আর একটা সেকেন্ড মলিকিউলকে অ্যাক্টিভেট করে দিল। এই সেকেন্ড মলিকিউলটাকেই আমরা বলি সেকেন্ড মেসেঞ্জার। এটাকেই আমরা বলি সেকেন্ড মেসেঞ্জার। এবার এই সেকেন্ড মেসেঞ্জার কি হয়ে গেল, অ্যাক্টিভেটেড সিগন্যাল পাওয়ার পর। অ্যান্ড এই অ্যাক্টিভেটেড সেকেন্ড মেসেঞ্জার এরপর কি করবে, এই অ্যাক্টিভেটেড আমাদের সেকেন্ডারি মেসেঞ্জার এরপর যেটা করবে, একটা জিনিস কিন্তু মনে রাখবে, এই সেকেন্ডারি মেসেঞ্জার কিন্তু নিউক্লিয়াসে ঢুকবে না, ডিএনএকে অল্টারও করবে না, ও ওয়ান বাই ওয়ান প্রোটিনকে অ্যাক্টিভেট করে মানে একটা সিগন্যালিং প্রসেস চলতে থাকবে। তার মানে ও কী করবে, বায়োকেমিক্যাল রেসপন্স তৈরি করবে, অ্যান্ড এই বায়োকেমিক্যাল রেসপন্স আলটিমেটলি গিয়ে ফিজিওলজিক্যাল রেসপন্স তৈরি করবে, যেটা হরমোনটা চাইছিল, ফিজিওলজিক্যাল রেসপন্স তৈরি করবে। হলো? তাহলে এই হচ্ছে গল্প আমাদের। মানে দুটো ডিফারেন্স তোমাদের চোখের সামনে পরিষ্কার। একটার ক্ষেত্রে ছিল লিপিড সলিউবেল, যেখানে লিপিডে সলিউবেল হয়ে হরমোনে ঢুকে গেল সাইটোপ্লাজমে। এখানে হরমোন সাইটোপ্লাজমে ঢুকলো না, সিগন্যালটা শুধু ট্রান্সডিউস করে দিল সেলের ভিতরে। হরমোনকে কে রিসিভ করলো, মেমব্রেন বাউন্ড রিসেপ্টর। সাইটোপ্লাজমিক রিসেপ্টরের কথা বলা হয়েছিল লিপিড সলিউবেল হরমোনে। লিপিড ইনসলিউবেল হরমোনে কোনো সাইটোপ্লাজমিক রিসেপ্টরের কনসেপ্ট নেই। এখানে কিসের কনসেপ্ট রয়েছে, মেমব্রেন বাউন্ড রিসেপ্টরের কনসেপ্ট রয়েছে। নেক্সট, ডিএনএ অল্টারেশনের গল্পে যদি আসি, লিপিড সলিউবেলে ডিএনএ অল্টারেশন হয়, এখানে কোনো ডিএনএ অল্টারেশন হয় না। ফোর্থ, সেকেন্ডারি মেসেঞ্জার লিপিড সলিউবেল হরমোনের ক্ষেত্রে কাজ করে না, লিপিড ইনসলিউবেল হরমোনের ক্ষেত্রে সেকেন্ডারি মেসেঞ্জার কাজ করছে। অ্যান্ড এই সেকেন্ডারি মেসেঞ্জার যে মোমেন্টে অ্যাক্টিভেট করলো, ও ওয়ান বাই ওয়ান তার পরের প্রোটিনগুলোকে অ্যাক্টিভেট করতেই থাকলো, অ্যান্ড আলটিমেটলি বায়োকেমিক্যাল রেসপন্স তৈরি হচ্ছে,
অ্যান্ড যার এফেক্টে আলটিমেটলি ফিজিওলজিক্যাল রেসপন্স তৈরি হচ্ছে, অ্যান্ড আমাদের যে ফাংশনটা ওর করার দরকার ছিল সেলের মধ্যে বা বডিতে, সেটা হরমোনটা করে দিল, ইনডিরেক্টলি ওয়েতে করে দিল, নিজের সেলের মধ্যে ঢুকলো না, জাস্ট সিগন্যালটা পাঠিয়ে পুরো কাজটা করে নিল। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের দুটো মেকানিজম। আচ্ছা, এই যে সেকেন্ড মেসেঞ্জার, কেন সেকেন্ড মেসেঞ্জার বলা হচ্ছে সেটা বুঝতে পারছো? হরমোন ছিল প্রাইমারি মেসেঞ্জার, ও মেসেজটাকে নিয়ে এসছিল কিন্তু সেলের ভেতরে ঢুকতে পারেনি। ও শুধু কি করেছে, মেসেজটাকে ট্রান্সডিউস করে দিয়েছে, মানে যেটাকে আমরা বলি সিগন্যালটাকে পাঠিয়ে দিয়েছে। সেই সিগন্যালটার এফেক্টে অ্যাক্টিভেট হয়েছে কি সেকেন্ড মেসেঞ্জার। এবার ওর কাজ পুরো সিগন্যালটাকে লাস্ট অবধি নিয়ে যাওয়া, যতক্ষণ না ফিজিওলজিক্যাল রেসপন্সটা কমপ্লিট হচ্ছে। আশা করি ক্লিয়ার হয়েছে। তোমাদের প্রশ্ন থাকতে পারে সেকেন্ড মেসেঞ্জার বলতে এটার নামই কি সেকেন্ড মেসেঞ্জার, নাকি এটা গ্রুপ অফ মলিকিউল? হ্যাঁ, এটা একটা অ্যাকচুয়ালি গ্রুপ অফ মলিকিউল। এর মধ্যে বিভিন্ন সিগন্যালিং পাথওয়েতে হরমোনের বিভিন্ন রকমের আমাদের সেকেন্ড মেসেঞ্জার থাকতে পারে। কিছু সেকেন্ড মেসেঞ্জার এক্সাম্পল আমরা যদি নেক্সট পেজে দেখে নিই, দেখো কিছু সেকেন্ড মেসেঞ্জারের এক্সাম্পল, যেমন সাম সেকেন্ড মেসেঞ্জার, সেকেন্ডারি মেসেঞ্জার। খুব ইম্পর্টেন্ট, ক্যালসিয়াম আয়ন। আর কারা কারা কাজ করতে পারে? সিজিএমপি, সাইক্লিক গুয়ানোসিন মনোফসফেট, বা সাইক্লিক জিএমপিও বলি আমরা এটাকে, সি ফর সাইক্লিক। সিএএমপি, সাইক্লিক অ্যাডিনোসিন মনোফসফেট বা সাইক্লিক এএমপি। IP3, ইনোসিটল ট্রাইফসফেট। ডিজি, ডাইগ্লিসারল। এরা সবাই সেকেন্ড মেসেঞ্জার হিসেবে ফাংশন করতে পারে। হলো? তাহলে আশা করি বোঝা গেছে যে লিপিড সলিউবল হরমোনের মেকানিজম আর লিপিড ইনসলিউবল হরমোনের মেকানিজম দুটো কীরকম, দুটোর মধ্যে ডিফারেন্স কী, দুটো কীভাবে কাজ করে। আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। চলো এবার আমরা কিছু PYQ, মেকানিজম অফ হরমোন অ্যাকশন রিলেটেড কিছু PYQ আমরা একটু করে নিই এখান থেকে। চলো ফার্স্ট বলেছে, হাউ ডাজ স্টেরয়েড হরমোন ইনফ্লুয়েন্স দ্য সেলুলার অ্যাক্টিভিটিস। কীভাবে একটা সেলুলার হরমোন সেলুলার অ্যাক্টিভিটিসকে ইনফ্লুয়েন্স করে। বলেছে ইউজিং অ্যাকোয়াপোরিন চ্যানেল অ্যাজ সেকেন্ড মেসেঞ্জার, চেঞ্জিং দ্য পারমিয়েবিলিটি অফ দ্য সেল মেমব্রেন, বাইন্ডিং টু DNA and forming a gene hormone complex, activating cyclic AMP located on the cell membrane. অ্যাকোয়াপোরিন চ্যানেল নিয়ে আমরা নিশ্চয়ই কিছু বলিনি, আর চ্যানেলের সাথে সেকেন্ড মেসেঞ্জারের কোনো সম্পর্ক নেই। চেঞ্জিং দ্য পারমিয়েবিলিটি অফ দ্য সেল মেমব্রেন বলছে, চেঞ্জিং দ্য পারমিয়েবিলিটি অফ দ্য সেল মেমব্রেন। সেল মেমব্রেনের পারমিয়েবিলিটি কি সত্যিই চেঞ্জ করে কোনো স্টেরয়েড হরমোন? আমরা এই সবে তো পড়লাম, এরকম কোনো ব্যাপার কিন্তু ছিল না, তাহলে এটাও হবে না। নেক্সট দেখো, বাইন্ডিং টু DNA অ্যান্ড ফর্মিং জিন হরমোন কমপ্লেক্স। এইটা একটু চেনা চেনা লাগছে। বলেছিলাম হরমোন সাইটোপ্লাজমে এলো, তার সাথে সাইটোপ্লাজমে রিসেপ্টর বাইন্ড করলো, চলে গেল কোথায়? নিউক্লিয়াসের মধ্যে। নিউক্লিয়াসের মধ্যে DNA রয়েছে, তার ওপর হরমোনটা মানে হরমোন কমপ্লেক্সটা এসে বসে পড়লো অ্যান্ড তৈরি করলো, এই যে বলে দিয়েছে জিন হরমোন কমপ্লেক্স, অ্যান্ড তারপর অল্টার করা স্টার্ট হবে কার? জিনের, মানে ডিএনএর। তাহলে অ্যান্সার হবে কোনটা? অপশান সি, স্টেরয়েড হরমোন বলেছে। তাহলে তোমরা কোন মেকানিজমটা দেখবে? লিপিড সলিউবল হরমোনের মেকানিজম দেখবে, লিপিড সলিউবল হরমোন মেকানিজম। চলো নেক্সট, এটা হচ্ছে 2019-এর
একটা ইমেজ বলে দিয়েছে, দেখো একটা নাকি এরকম কিছু একটা আসছে, এটা সেল মেমব্রেন, তাতে একটা কি একটা রয়েছে, তার উপর গিয়ে বাইন্ড করছে অ্যান্ড তারপর রেসপন্স 1 লিখেছে। একটা জিনিস বলো, এই যে বি ছবিটা যেটা দিয়েছে, মানে এই বক্সটা, এটা সেই আমাদের ট্রান্সমেমব্রেন প্রোটিনের সাথে মিল পাচ্ছ না দেখতে? আর সেটা কোথায় থাকে? মেমব্রেনে। এদিকে মেমব্রেন, ট্রান্সমেমব্রেন প্রোটিন, মানে এটা মেমব্রেন বাউন্ড রিসেপ্টর। অ্যাকচুয়ালি এটা কি? মেমব্রেন বাউন্ড রিসেপ্টর, ঠিক আছে? তার মানে হরমোনটা এসে জুড়েছে অ্যান্ড রেসপন্স করেছে। এবার কি অপশান দিয়েছে দেখতে হবে। ABC-কে এখানে আইডেন্টিফাই করতে দিয়েছে। এবার তুমি বলো, মেমব্রেন বাউন্ড রিসেপ্টর রয়েছে, সেটা কী হরমোন হতে পারে? স্টেরয়েড হরমোন তো হতে পারবে না জেনারেলি, কারণ লিপিড ইনসলিউবেল হরমোনের ক্ষেত্রে ওটা দেখা যাবে। তাহলে স্টেরয়েড হরমোন তো হবে না, তাই না? স্টেরয়েড হরমোন তো হবে না, তাহলে এখানেও স্টেরয়েড হরমোন তো হবে না। তাহলে পড়ে রইল প্রোটিন হরমোন, পড়ে রইল প্রোটিন হরমোন। এবার এ যদি প্রোটিন হরমোন হয়, এ কার সাথে বাইন্ড করবে? বি এর সাথে। বি কে ছিল? মেমব্রেন বাউন্ড রিসেপ্টর। তাহলে বি দেখো এখানে অপশানে, বি রিসেপ্টর। আর এখানে বি কী দিয়েছে? সেকেন্ড মেসেঞ্জার। কেটে গেল। তাহলে প্রোটিন হরমোন এলো, রিসেপ্টরের সাথে বাইন্ড করলো, ভেতরে ঢুকলো সিগন্যাল, অ্যান্ড সিগন্যালকে অ্যাক্টিভেট করলো সাইক্লিক এএমপি। অপশান বি কারেক্ট। বুঝতে পারছো কি না কমেন্টে লিখবে। নেক্সট বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান অ্যামাইনো অ্যাসিড ডিরাইভড হরমোন। অ্যামাইনো অ্যাসিড ডিরাইভড হরমোনের নাম বলতে বলেছে। এর অ্যান্সার কী হবে? এপিনেফ্রিন হবে আমাদের। কী হবে অ্যান্সার? এপিনেফ্রিন। এই যে এই তিনটে হরমোনের নাম দেখতে পাচ্ছ, এরা সব ইস্ট্রোজেনের এক একটা রূপ, মানে সব স্টেরয়েড। এরা কেউ অ্যামাইনো অ্যাসিড ডিরাইভড নয়, তাই এগুলো অ্যান্সার হলো না। তাই নেক্সট, অ্যামাইনো অ্যাসিড ট্রিপ্টোফ্যান ইজ দ্য প্রিকারসার ফর দ্য সিনথেসিস অফ। ট্রিপ্টোফ্যান অ্যামাইনো অ্যাসিড কোন হরমোন সিনথেসিসের প্রিকারসার হিসেবে কাজ করে? কোন হরমোনের প্রিকারসার হিসেবে কাজ করে? কি অ্যান্সার হবে এখানে? এখানে অ্যান্সার হবে হচ্ছে আমাদের মেলেটোনিন অ্যান্ড সেরোটোনিন, এই দুটো। নেক্সট কোয়েশ্চেন বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ইলাস্ট্রেট ফিডব্যাক ইন ডেভেলপমেন্ট। আচ্ছা, বলছে টিস্যু এস সিক্রেটস RNA হুইচ চেঞ্জেস দ্য ডেভেলপমেন্ট অফ টিস্যু ওয়াই। টিস্যু এক্স RNA আবার কী করে সিক্রেট করবে? সো দিস ইজ নট ওকে অ্যাকচুয়ালি। নেক্সট বলছি, অ্যাজ টিস্যু এক্স develops, it secretes enzyme that inhibit the development of টিস্যু ওয়াই। একটা জিনিস মাথায় রাখবে, এনজাইম কি কখনো কোনো টিস্যুর ডেভেলপমেন্টকে আটকাতে পারে? সম্ভব নয়। তাহলে এনজাইম কখনো কিন্তু করতে পারবে না। অ্যাজ টিস্যু এক্স ডেভেলপস, ইট সিক্রেটস সামথিং দ্যাট ইন্ডিউস টিস্যু ওয়াই টু ডেভেলপ। তাহলে এটা আমাদের কিন্তু হলেও হতে পারে। লাস্ট এটা কি বলেছে? টিস্যু এক্স ডেভেলপস, ইট সিক্রেটস সামথিং দ্যাট স্লোজ ডাউন দ্য গ্রোথ অফ টিস্যু ওয়াই। হরমোন স্লোজ ডাউন দ্য গ্রোথ অফ টিস্যু ওয়াই। হরমোন কিন্তু কোনোভাবে, হরমোন যে সিক্রেট হয় এটা কি কারো গ্রোথকে কমায়? কোনো টিস্যুর গ্রোথ কি কমাতে পারে? আমরা গ্রোথ হরমোন পড়েছি, গ্রোথ হরমোন কী করে? টিস্যুর গ্রোথকে তাদের বাড়ায়, কমায় না কিন্তু। তাহলে এইটা কাছাকাছি গেলেও এই যে স্লোজ ডাউন কথাটা বলেছে, এই যে স্লোজ ডাউন কথাটা বলেছে, এখানেই গন্ডগোলটা হয়েছে। এটাও কাটা। তাহলে কী হবে? ইনডিউস টিস্যু ওয়াই টু ডেভেলপ। অপশান সি। কার সামথিং বলতে এখানে কার কথা বলা হচ্ছে? হরমোন। হরমোন। নেক্সট বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং পেয়ার্স অফ হরমোন আর দ্য এক্সাম্পল অফ দোজ that can easily pass through the cell membrane of the target cell, pass through the cell membrane of the target cell and bind to the receptor inside it. inside it বলতে সাইটোপ্লাজমিক রিসেপ্টরের কথা বলা হচ্ছে।
সাইটোপ্লাজমিক রিসেপ্টর। আমার কনসেপ্ট যদি ভালো করে বুঝে থাকো মেকানিজম ও হরমোন অ্যাকশনের, এগুলো কোনো অসুবিধাই হবে না। দেখো, পাস থ্রু দ্য সেল মেমব্রেন, টার্গেট সেল মেমব্রেন ইজিলি, পাস করে গেছে, মেমব্রেনের সাথে বাউন্ড করেনি রিসেপ্টরের সাথে। তার মানে কোন হরমোনের কথা বলা হচ্ছে? স্টেরয়েড হরমোন, মানে লিপিড ইনসলিউবল হরমোন। দেখো অপশান, দেখো কি বলছে। আমরা আগে ভালো করে খোঁজার চেষ্টা করি স্টেরয়েড কোনগুলো রয়েছে। দেখো টেস্টোস্টেরন স্টেরয়েড রয়েছে, অ্যান্ড কর্টিসল পাশাপাশি রয়েছে, একদম খোঁজার দরকারই নয়, দুটোই স্টেরয়েড হরমোন। আমরা লিখিয়েছিলাম অল সেক্স হরমোনস প্লাস কর্টিসলস লিখিয়েছিলাম, একদম ধরে ধরে তাই দেওয়া হয়েছে। কর্টিসলস মানে কর্টিকয়েডস আর কি, ঠিক আছে, কর্টিকলস আর কর্টিকয়েডস মানে কর্টিকোস্টেরয়েডস তাদেরকে আমরা বলি, যেগুলো অ্যাড্রেনাল কর্টেক্স থেকে সিক্রেশন হয়। নেক্সট, হোয়াট ইজ কারেক্ট টু সে অ্যাবাউট দ্য হরমোন অ্যাকশন ইন হিউম্যান? ভালো করে দেখো, গ্লুকাগন ইজ সিক্রেটেড বাই বিটা সেল, হয়ে গেল, এখানেই কেটে গেল, ছেড়ে দাও, পড়ে লাভ নেই। সিক্রেশন অফ থাইমোসিন ইজ স্টিমুলেটেড দ্য এজিং। তোমাদের অনেকে কনফিউশন থাকতে পারে, চলো আর অপশনগুলো দেখে নিই বাকিগুলো। ইন ফিমেলস এফএসএইচ ফার্স্ট বাইন্ড উইথ স্পেসিফিক রিসেপ্টর অফ দ্য ওভারিয়ান সেল মেমব্রেন। ভালো করে জিনিস দেখো, এফএসএইচ আমরা বলেছিলাম, এফএসএইচ আমাদের এলএইচ, ঠিক আছে, এগুলো সব লিপিড সলিউবেল হরমোন, ইনসলিউবেল হরমোন হয়। আর লিপিড ইনসলিউবেল হরমোন মানে তারা মেমব্রেন রিসেপ্টরের সাথে বাইন্ড করবে। ফার্স্ট বাইন্ড উইথ স্পেসিফিক রিসেপ্টর অন দ্য ওভারিয়ান সেল মেমব্রেন। লাইন বাই লাইন মিলে যাচ্ছে, লাইন বাই লাইন মিলে যাচ্ছে, বাকি অপশান পড়ারই দরকার নেই, অপশান সি কারেক্ট, তাই না? নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং পেয়ার্স অফ দ্য কেমিক্যাল সাবস্টেন্স কারেক্টলি ক্যাটেগরাইজড? ভালো করে দেখে নাও কী হবে। বলছে ক্যালসিটোনিন, থাইমোসিন, এরা নাকি থাইরয়েড হরমোন, অবশ্যই নয়। পেপসিন, প্রোল্যাকটিন, পেপসিন তো নয়, ঠিক আছে, এনজাইম। প্রোল্যাকটিন তো এনজাইম নয়, এখানে ডাইজেস্টিভ এনজাইম বলেছে, আবার টু বলেছে, হবে না। ট্রোপোনিন অ্যান্ড মায়োসিন, দুটোই কমপ্লেক্স প্রোটিন ইন স্ট্রায়াটেড মাসেল, কারেক্ট অপশান। নেক্সটটাও দেখে নিই, সিক্রেটিন হরমোন, ঠিক আছে, রোডপসিন ইজ নট হরমোন, তাহলে অপশান সি কারেক্ট। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট আ সেকেন্ডারি মেসেঞ্জার ইন হরমোন অ্যাকশন? দেখো এটাও মেসেঞ্জার, এটাও মেসেঞ্জার, এটাও সেকেন্ডারি মেসেঞ্জার, শুধু সোডিয়ামের কথা আমরা এক্সাম্পলে রাখিনি। এদের তিনজনের নামই এক্সাম্পলে ছিল। এক্সাম্পলে বলেছিলাম হচ্ছে Ca2 প্লাস, ক্যাম্প, সিজিএমপি, IP3 অ্যান্ড বলেছিলাম ডিজি। এদের তিনজনের কথাই বলেছে এখানে, তাহলে করে কে রইল? সোডিয়াম, অপশান হবে সোডিয়াম। ইজ নট বলেছিল, হ্যাঁ ভালো করে দেখবে। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং হরমোন ইজ মডিফাইড অ্যামাইনো অ্যাসিড? এটা তোমরা অনেকে হয়তো নাও জানতে পারো, ঠিক আছে, এটা অ্যান্সার হবে এপিনেফ্রিন, মডিফাইড অ্যামাইনো অ্যাসিড। নেক্সট, কেমিক্যালি হরমোনস আর, হরমোনস শুধু প্রোটিনস হতে পারে না, কারণ হরমোনস হতে পারে প্রোটিন, হতে পারে স্টেরয়েড, হতে পারে অ্যামাইনো অ্যাসিড ডিরাইভড, হতে পারে পেপটাইড, হতে পারে প্রোটিনেসিয়াস, ঠিক আছে। এই যে বেস্ট অপশান, কোনো নির্দিষ্ট কেমিক্যালকে আমরা যদি জোর না দিয়ে, এখানে সমস্ত নির্দিষ্ট কেমিক্যালের কথা বলা হয়েছে, যে অপশানগুলো আমি দাগ দিলাম, ঠিক আছে। হরমোন তো বিভিন্ন রকমের হতে পারে, শুধু প্রোটিন বা শুধু স্টেরয়েড হতে পারে না, ঠিক আছে। হরমোনসের কেমিক্যাল নেচার ডাইভার্স, সো প্রোটিন, স্টেরয়েড, বায়োজেনিক অ্যামিনস পুরোটাই হবে আমাদের। এখানে যদি এনজাইম বলতো প্রোটিনস হতো। নেক্সট, হরমোন থাইরক্সিন, অ্যাড্রেনালিন অ্যান্ড দ্য পিগমেন্ট মেলানিন ইজ ফর্মড ফ্রম, কোথা থেকে তৈরি হয় এরা? ঠিক আছে, মানে এখানে অপশানগুলো দেখো অ্যামাইনো অ্যাসিডের এক্সাম্পল দিয়েছে, মনে রাখবে এগুলো সব কটাই তৈরি হয়, যে কটা হরমোন, থাইরক্সিন, অ্যাড্রেনালিন, মেলানিন। আমরা থাইরক্সিনের কথা একটু আগেও বলেছি, এটা টাইরোসিন অ্যামাইনো অ্যাসিড থেকে তৈরি হয়, তাহলে এখানে অপশান কী হবে? টাইরোসিন।
হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং endocrine gland store its secretion in the extracellular space before discharging it into the blood? কি হবে? প্যারাফলিকুলার স্পেসে স্টোর করে রেখে দেয়, ঠিক আছে? কি হবে অ্যান্সার? থাইরয়েড। লাস্ট, according to the accepted concept of hormone action, if receptor molecules are removed from the target organs, then the target organ will, টার্গেটকেই সরিয়ে দিয়েছে, তাহলে হরমোন কাজ করতে পারবে? বলেছে কন্টিনিউ টু রেসপন্ড টু দ্য হরমোন উইদাউট এনি ডিফারেন্স। টার্গেট আমাদের যে টার্গেট অর্গ্যান, সেই টার্গেট অর্গ্যানের রিসেপ্টর মলিকুলটা কি খুলে নিয়েছে নাকি? তাহলে হরমোন কী করে কাজ করবে? তাহলে নাও কাজ করতে পারে। তাহলে কন্টিনিউ টু রেসপন্ড টু দ্য হরমোন উইদাউট এনি ডিফারেন্স, এটা তো হতেই পারে না কখনো। নট রেসপন্ড টু হরমোন, দেখে নিই তারপরেরটা কী বলেছে, কন্টিনিউ টু রেসপন্ড টু দ্য হরমোন বাট উইল রিকোয়ার হায়ার কনসেন্ট্রেশন। রিসেপ্টর তো দরকার, যদি সেই হরমোন হয় তাহলে রিসেপ্টর কিন্তু দরকার, তাহলে হবে না। বলেছে কন্টিনিউ টু রেসপন্ড টু দ্য হরমোন বাট ইন অপোজিট ওয়ে। রেসপন্ডই করবে না তাহলে আর অপোজিট ওয়েতে কী করে অ্যাকশান করবে? এটাও হবে না। তাহলে পুরো করে নিল নট রেসপন্ড টু হরমোনস। বাস হয়ে গেল আমাদের PYQ। তোমাদের কোনো অসুবিধা থাকলে আমাকে জিজ্ঞেস করবে। ওকে, চলো।